আমি আমার বেস্ট ফ্রেন্ডের মেজর ভাইয়ের প্রেমে পড়েছি। যেমন তেমন প্রেম নয়, এ এক অসুখের মতো। চোখের পাতা বুঝলেই তার মুখটা ভেসে ওঠে আর বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভারী হয়ে আসে। লোকটা আমার চেয়ে ঠিক 15 বছরের বড়। তার চোখে আমি সেফ বাচ্চা এক মেয়ে, অথচ আমি পড়ছি মেডিকেলের 2য় বর্ষে। তার সাথে যতবার দেখা হয়েছে ততবার সে আমায় নিজের বোনের বান্ধবী হিসেবেই কুশলাদি বিনিময় করেছেন। এদিকে আমি এই লোকটাকে মন দিয়ে বসে আছি যখন আমার বয়স 16। সেই 16 বছর বয়সে তাকে এক নজর দেখার পর আমার ভেতরে এক উথাল পাতাল অনুভূতির ঢেউ বয়ে যায়। মাহির সাথে আমার বন্ধুত্ব গাঢ় করার অন্যতম কারণ তার বুড়ো ভাই মেজর শিকদার সাহেব। তিনি ছুটিতে এলে তাকে দেখতে বেহায়ার মতো ছুটে যেতাম মাহিদের বাসায়। মাহিদ তো দূর, স্বয়ং লোকটাকেও কখনো বুঝতেই পারেনি তাকে মন দিয়ে বসে আছি এক কিশোরী, যাকে আমি ভালোবাসি। লোকটার নাম রৌনক শিকদার। মনে মনে তাকে আমি মেজর শিকদার সম্বোধন করি। হাস্যোজ্জ্বল শান্ত লোকটা যখন কথা বলে ইচ্ছে করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে আমার ধারণার বাইরে ছিল। তার একটা ছোট্ট পুত্র সন্তানও আছে। হ্যাঁ, সে বিবাহিত। তার পুত্রকে জন্ম দেওয়ার ঘন্টা 2 পর তার স্ত্রী সে নিঃশ্বাস ত্যাগ করে। এরপর থেকে সে তার 6 বছর বয়সী পুত্রকে নিয়ে একা জীবন যাপন করেন। তার পুত্রের নাম রিশান। ছেলেটা এত মিষ্টি, আমার সাথে ওর বেশ ভালো বন্ধুত্ব। দেখলেই ছুটে এসে জড়িয়ে ধরে। রিশানের মতো লক্ষ্মী বাচ্চা আমি খুব কমই দেখেছি। আমি তেমন চঞ্চল নই, আবার চুপচাপ স্বভাবেরও নই। যার সাথে মিশে যাই তার সাথে লাগাতার বকবক করে চলি। তবে লোকটাকে দেখা মাত্র নার্ভাস হয়ে যায়, ঠিকমতো কথা বলতে পারি না। সরাসরি তার দিকে তাকাতেও কেমন লজ্জা করে, আর চোখে লুকিয়ে তাকে দেখি। ভেবেছিলাম কোনো একদিন মেজর শিকদার বুঝতে পারবেন আমার কোমল অনুভূতি। সেদিন তার সামনে হৃদয়ে জমিয়ে রাখা সকল গোপন অনুভূতি মেনে ধরব, এমনটা হলো না। দিনের পর দিন এমন একটা দিনের অপেক্ষায় কাটিয়েছি বিগত 4টা বছর। অথচ আজ তার সাথে আমারই বড় বোনের বিয়ে হতে চলেছে। তিনি আর কয়েক ঘন্টা পর আমারই আপন বোনের বর হয়ে যাবেন, আর আমি তখন সম্পর্কে হব তার শালিকা। আমার ভেতরটা দমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। না, এ কথা কাউকে বলতে পারছি না। না সইতে পারছি। আপু ভীষণ ভাগ্যবতী। না চাইতেও সে এমন এক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছে। দরজার ঠকঠক শব্দে টিনা দ্রুত ডায়েরি বন্ধ করে ফেলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেশ বেলা হয়েছে। ডায়েরিটা বালিশের নিচে রেখে গায়ের ওড়না দিয়ে চোখ মুখ মুছে নেয়। এতক্ষণ দরজায় খিল দিয়ে মনের গোপন কথাগুলো ডায়েরিতে লিখেছিল সে। গত রাতে হলুদের অনুষ্ঠানের পর কেউ ঘুমায়নি। আগত কাজিনরা টিনাকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়েনি। কিছুক্ষণ পূর্বে একান্ত সময় পেয়ে নিজের রুমে এসেছিল সে। দরজা খুলতেই মায়ের চিরচেনা চিন্তিত মুখ দেখতে পায়। রেডি না হয়ে এখন বসে আছিস? কতবার সকাল থেকে বললাম, শুনিস না কেন? এদিকে বরযাত্রী তো চলে আসবে, কত দিক একা সামলাবো বলতো? মায়ের গলায় বিরক্তি কম, উৎকণ্ঠা বেশি। টিনা কিছু বলার চেষ্টা করেও পারে না, মাথা নিচু করে শুধু বলে, আরসি মা। শবনম বেগম তাকায় মেয়ের চোখের দিকে, চোখ দুটো অস্বাভাবিক লাল। কাঁদছিলি? টিনা দ্রুত মাথা নাড়ে, না তো। শ্রবণম বেগম দীর্ঘশ্বাস ফেলে, ভাবের বোনের বিয়ে, তাই টিনার মন খারাপ। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। 2 মেয়ে 1 ছেলেকে কোলে পিঠে করে একা মানুষ করেছেন তিনি। আজ বড় মেয়ের বিয়ের পর বাড়িটার একাংশ ফাঁকা হয়ে যাবে। ভেতরে ভেতরে তারও ভীষণ খারাপ লাগছে। সব চেপে রেখেছে সে। আজ তোর আপুর জীবনের সবচেয়ে বড় দিন। সবাই ব্যস্ত, সবাই টেনশনে। তুই একটু নিজেকে সামলা মা। টিনা হালকা ঘাড় এপাশ ওপাশ করে, তিন্নি তোকে দেখেছে। জামা কাপড় নিয়ে ওই রুমে গিয়ে রেডি হয়ে নে। পার্লারের মেয়েগুলো ওকে সাজানো শেষ করলে
তুইও সেজে নিস। যা জলদি গোসল করে সেরে আমিও রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে। মা যেতেই টিনা বিছানার উপর থাকা শপিং ব্যাগগুলো তুলে নেয়। একদম কোণার রুমটা আপুর ফ্ল্যাটের সবচেয়ে বড় রুমটা তার জন্য বরাদ্দ। রুমের সাথে বিশাল এক খোলা বারান্দা এবং ওয়াশরুম রয়েছে। রিটায়ার্ডের পর দাদার কাছ থেকে প্রাপ্ত এই জমিতে টিনার বাবা 5 তলা এই বাড়িটা তুলেছেন। বাড়ির 2য় তলা সম্পূর্ণ নিজেদের থাকার জন্য গড়েছেন। টিনা খেয়াল করে ফ্ল্যাটটা আজ অচেনা রকম সরম। ড্রয়িং রুম জুড়ে আত্মীয় স্বজনের ভিড়। কেউ চা খাচ্ছে, কেউ ফোনে কথা বলছে, কেউ আবার নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত করছে। মাঝে মাঝে কারোর হাসির শব্দ কানে আসছে। তিন্নির রুমের সামনে এসে দাঁড়ায় সে। ভেতর থেকে পার্লারের আপুদের চাপা কথা আর তার ফাঁকে ফাঁকে তিন্নির হাসির শব্দ আসছে। টিনা একবার গভীর শ্বাস নেয়, তারপর দরজায় হালকা করে নক করে। দরজা খুলে দেয় তার মামাতো বোন নাবিলা। এতক্ষণ কইছিলি? ভেতরে আয়। নাবিলা আর সেই সমবয়সী। রুমে পা রাখতেই ট্রিনার চোখ আটকে যায় তিন্নির দিকে। বিছানার মাঝখানে বসে আছে সে, লাল বেনারসিতে আদা সাজা অবস্থা। চোখে সাজানোর কাজ চলছে। আয়নার সামনে বসে থাকা মানুষটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। ট্রিনা অপলক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে থাকে। ট্রিনা। তিন্নি আয়নায় তাকিয়েই নাম ধরে ডাকে। ট্রিনার ধ্যান ভাঙে। এইদিকে আয়। এত দেরি করছিস কেন? সে কখন থেকে তোকে খুঁজছিলাম। ট্রিনা বোনের কাছে গিয়ে দাঁড়ায়, ব্যাগগুলো একপাশে রেখে দেয়। তোকে খুব সুন্দর লাগছে আপু। তিন্নি হেসে ফেলে। আজ সুন্দর লাগতেই হবে। আজ তো আমার দিন। কথাটা শুনে ট্রিনা মুচকি হাসে। সে কিছু বলে না, শুধু আয়নার দিকে তাকায়। আয়নার ভেতরে তিন্নির মুখের পাশে নিজের মুখটাও দেখতে পায়। কেমন ফ্যাকাশে, ক্লান্ত, চোখের কোণে লুকানো একরাশ ভাঙন দেখতে পায়। পার্লারের আপু বলে উঠে, এই যে ছোট আপু, তুমি বসো, তোমাকেও তো সাজাতে হবে। টিনা হালকা করে মাথা নাড়ে। আমি পরে বসবো, আগে আপুকে সাজান। নাবিলা বলে, সর তাহলে, আমি সেজে নেই। ত্রিনা সরতেই নাবিলা নিজের সাজসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটু পর দরজায় আবার কড়া নাড়ায় শব্দ হয়। নাবিলা বিরক্ত হয়। তুই বস, আমি খুলছি। ট্রিনা দরজা খুলে দেয়। খালাতো মামাতো বোনেরা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে যায়। নাবিলা তাদের দেখে চেঁচায়, তোরা বের হ, আমাদের বিরক্ত করিস না। কেউ তার কথা পাত্তাই দিল না। ওরা এসে নাবিলাকে ঘিরে বসলো। দরজা লাগিয়ে ত্রিনা এসে একপাশে দাঁড়ায়। তিন্নি হাত টেনে তাকে পাশে বসায়। সন্ধ্যার পর বিয়ে সাজগোজ শেষ করতে করতেই বিকেল গড়িয়ে যাবে, এই কথা সকাল থেকেই সবাই বলছিল। হলেও তাই। কনের সাজসজ্জা শেষ করতে করতে বিকেল নেমে এলো। পার্লারের মেয়েরা যখন বিদায় নেয় তখন তিন্নির রুমে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। তিনি একে একে কাজিনদেরও বের করে দেয়। তোরা সবাই একটু বাইরে যা, এখন আমার মাথা ধরছে। কেউ কিছু না বলেই বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই তিন্নি ফিরে তাকায় ত্রিনার দিকে। ত্রিনা তখনও সাজেনি। স্রেফ একটা সিম্পল সেলোয়ার কামিজ পরনে। পার্লারের মেয়েরা সাজাতে নিলে তিন্নি না করে দেয়। সে জানায় নিজের বোনকে সাজিয়ে দিবে। হঠাৎ তিনি ওর হাত ধরে টেনে বসিয়ে দেয় নিজের পাশে। ট্রিনা, আমার খুব দরকার তোকে। ট্রিনার বুকটা কেমন ধক করে ওঠে। কি হয়েছে আপু? তিন্নি কথা বলে না, কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তারপর হঠাৎ বলে, আমি এই বিয়ে করতে চাই না ট্রিনা। ট্রিনা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কি বলছো আপু? আজ তো আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা যেন ঘরের ভেতর আছড়ে পড়ে। ট্রিনার মাথা ঝিম ধরে যায়। সে কিছু বলতে পারে না। কি বলবে সেটাও বুঝতে পারে না। তিন্নি কাঁদতে কাঁদতে বলে, আমি কাউকে কিছু বলতে পারিনি আম্মু। আব্বু কেউ বুঝবে না। সবাই ভাববে আমি স্বার্থপর মেয়ে। কিন্তু আমি যদি আজ এই বিয়েটা করি, আমি মরে যাব ট্রিনা। ট্রিনা শুধু বলে, এভাবে বলো না আপু, তুমি বিয়েটা করে দেখবা, সুখী হবা। ঠিক বলছিস। টিনা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ রে আপু, এখন বিয়েটা করে নে। তিনি ওর হাত চেপে ধরে, ঠিক আছে করব, তবে আমার শেষ ইচ্ছাটা রাখ।
কেমন ইচ্ছে আপু, আমি একটু বের হব। ও আমার জন্য অপেক্ষা করছে। আমি শুধু শেষবার ওর সাথে দেখা করে আসব। বিশ্বাস কর, আমি ফিরে আসব। কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে সবটা শেষ হয়ে যাবে। তুই একটা এদিকটা সামনে নিস বোন আমার। ট্রিনার বুকের ভেতর ভয় ঢুকে পড়ে। আপু, কিন্তু প্লিজ ট্রিনা, তুই ছাড়া আমার কেউ নেই। তুই সাহায্য না করলে আমি কিছুই করতে পারবো না। তিনি এত অনুরোধ করে সে তৃণা আর কিছু ভাবতে পারে না। আমি তোকে বিশ্বাস করি তৃণা, দরজাটা সামলে রাখিস। কেউ আসলে বলিস আমি ওয়াশরুমে। কসম দে তুই কাউকে কিছু বলবি না। তিন্নি তার হাত টেনে নিজের মাথায় রাখে। টিনাও বলে ঠিক আছে। তিন্নি চোখ বুজে উঠে দাঁড়ায়, একবারও পেছনে তাকায় না। ট্রিনা দরজার পাশে দাঁড়িয়ে থাকে, হাত পা ঠান্ডা হয়ে আসে। তো কতক্ষণ লাগবে? 10 মিনিট। যাবো আর আসবো। টিনা আর কিছু বলার পূর্বে তিন্নি বারান্দায় চলে যায়। দোতলার বারান্দা বেয়ে নামতে তিন্নির কোনো সমস্যা হয়নি। এর পূর্বে বহুবার সে এই কাজ করেছে। রুম থেকে বের হওয়ার সময় সুতির একটা ওড়না নিয়েছে। আশেপাশে তাকে ওড়না দিয়ে নিজের মুখটা ভালো করে ঢেকে জট করে নেমে যায় নিচে। এরপর নিচে অপেক্ষারত সিএনজিতে উঠে যায়। এদিকে ট্রিনা রুমের মধ্যে পায়চারি করে চলেছে। 10 মিনিট পেরিয়ে 20 মিনিট অতিক্রম হয়। তিন্নি ফিরে আসে না। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলে। দুশ্চিন্তায় অস্থির হয়ে বারান্দায় গিয়ে কয়েকবার ওকে দিয়েছে সে। এরপর ফোন তুলে তিন্নির নাম্বারে কল লাগায়। অপর পাশ থেকে জানায় নাম্বারটি বন্ধ আছে। আপু কি ফিরবে না? আপন মনে প্রশ্নটা করে তৃণা আবার নিজেকে সামলায়। না, আপু ফিরবে। ও কখনো কথা দিয়ে বখেলাপ করেনি। বিছানায় বসে পড়ে সে। ঘন্টার কাঁটা ধীরে ধীরে এগিয়ে যায়। বাইরে থেকে হঠাৎ হই হুল্লোড়ের শব্দ ভেসে আসে। ড্রয়িং রুমের দিক থেকে মানুষের কথার শব্দ কানে আসে। হঠাৎ কারো গলা শোনা যায়, বরযাত্রী এসে গেছে। ট্রেনার বুকটা কেঁপে ওঠে। সে দরজার দিকে তাকিয়ে থাকে, চোখের পাতা ফেলতে পারে না। হঠাৎ দরজায় জোরে করা নাড়ার শব্দ। ট্রিনা, দরজা খোল, বরযাত্রী আসছে। নাবিলার গলা। ট্রিনা নাড়ে না। দরজার কাছে গিয়েও দরজা খুলে না। ভেতর থেকেই বলে, আমি আপুর কাছ থেকে যাব না। কি বলছিস তুই? দরজা খোল। তুই আপন শালিকা, তুই বরের গেট ধরবি না? না, আপুকে একা রেখে যাব না। নাবিলা বিরক্ত গলায় বলে, পাগল নাকি তুই? পরে টাকার ভাগ পাবি না। সে চলে যায়। ট্রিনা দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে। বুকের ভেতরটা ধুকপুক করছে। ঘড়ির দিকে তাকায়, সময় গড়িয়ে যাচ্ছে খুব দ্রুত। হঠাৎ মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসে। আকাশে আলো কমে এসেছে। আজানের শব্দে ট্রিনার ভেতরটা কেঁপে ওঠে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। হাত কাঁপতে থাকে। ঠিক তখনই আবার দরজা নক পড়ে। এইবার মায়ের গলা শুনতে পায়। ট্রিনা, দরজা খোল, কাজী সাহেব বসে আছেন। তিন্নির আইডি কার্ডের কপি লাগবে। দরজা খোল মা। ট্রিনার নড়ে না। শবনম বেগম আবার নক করেন। এরই মাঝে টিনার বাবা তৈয়ব উদ্দিন এসে বললেন, কি করছো তিন্নির মা? তাড়াতাড়ি কাগজ নিয়ে আসো। হ্যাঁ আসছি। তৈয়ব উদ্দিন যেতেই তিনি আবারও দরজা নক করেন। তবে এবার তার চোখ মুখে বিরক্তি। ট্রিনা কিছুক্ষণ পর সে ধীরে ধীরে দরজা খুলে দেয়। শবনম বেগম ভেতরে ঢুকতে থমকে যান। মেয়ের চেহারা দেখে এক ঝলকে বুঝে যান কিছু একটা ঘটেছে। ফ্যাকাশে মুখ, কাপা ঠোঁট, চোখে আতঙ্ক। কি হয়েছে? গলা নামিয়ে প্রশ্ন করেন। ট্রিনা ও কোনো উত্তর দেয় না। তিনি কই? এবার তার গলায় ভয়ের আভাস। ট্রিনা চুপ। শবনম বেগম হঠাৎ ঘরের ভেতর দৌড়াতে শুরু করেন। বাথরুমের দরজা খুলে দেখেন খালি। বারান্দায় গিয়ে তাকান, কেউ নেই। মুহূর্তের মধ্যে ঘরে ফিরে এসে ট্রিনার বাহু শক্ত করে চেপে ধরেন। তোর আপু কই? ট্রিনা চোখে পানি চলে আসে। আপু বলেছিল চলে আসবে। শবনম বেগমের চোখ দুটো বড় হয়ে যায়। বিশ্বাস করতে পারে না। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকে মাহি। মাহিকে দেখে মা মেয়ে থমকে যায়। মাহি অবাক হয়ে প্রশ্ন করে, তিনি আপু চলে গেছে? ট্রিনা আর শ্রমণ বেগম দুজনেই চমকে ওঠে। মাহির মুখের রং বদলে যায়। মানে পালিয়েছে? ওরা কিছু বলার আগে মাহি চিৎকার করে ওঠে, কনে পালিয়েছে? সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। এক মুহূর্তে নিস্তব্ধতা বয়ে যায়। পরের মুহূর্তের
পর দুটো শক্ত চড় পড়ে টিনার গালে। সব দোষ তোর, তোর জন্য আজকে মানুষের সামনে অপমানিত হতে হবে। টিনার চোখ ছলছল করছে, গালে হাত রেখে মায়ের দিকে তাকায়। গাল জ্বালা করছে, মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দরজায় হুড়মুড় করে মানুষ ঢুকতে শুরু করে। মাহি তার মা, মেজ ভাই সহ আরও কয়েকজন মুরব্বী নিয়ে আসে। ড্রয়িং রুমে হইচই শুরু হয়ে গেছে। মাহির মা মিসেস জান্নাত শক্ত গলায় জিজ্ঞেস করেন, বেয়ান, যা শুনলাম সব কি সত্যি? তিনি কি পালিয়েছে? শবনম বেগম চুপ করে থাকেন। এর মাঝে ভিড় ঠেলে তৈয়ব উদ্দিন আর তমাল এসে হাজির হয়। এক ফাঁকে রিশাদ ছুটে এসে ট্রিনার বাম হাতের আঙ্গুল জড়িয়ে ধরে। ট্রিনা অস্ত্র চোখে তার দিকে তাকায়। এটা দেখে মাহি তাকে কোলে তুলে নিতেই সে চেঁচায়, দাবো না। মাহি আমালে, স্যার স্যার। মাহি তাকে নিয়ে বেরিয়ে যায়। তৈয়ব উদ্দিন বলেন, বেয়ান, আপনারা গিয়ে বসুন, আমি দেখছি কি হয়েছে। মিসেস জান্নাত আগের স্বরে বললেন, কি আর দেখবেন, আপনাদের মেয়ে পালিয়েছে। এভাবে আমাদেরকে ডেকে অপমান করার মানে কি? বিয়ে না করলে আগেই বলতো। মিসেস জান্নাতের তিনখো কথার বিপরীতে বিনয়ী স্বরে তৈয়ব উদ্দিন জবাব দেন, হয়তো কোথাও ভুল হচ্ছে। তিনি এমনটা করতে পারে না। এইসব আমার কথা না, আপনার ছোট মেয়ে নিজ মুখে বলেছে। মাই সবটা শুনেছে, ওরই জিজ্ঞেস করুন তিনি কথাই, তাহলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তৈয়ব উদ্দিন মেয়ের দিকে তাকান, এরপর স্ত্রীর দিকে। শবনম বেগম নিচু স্বরে বলেন, তিনি এখানে নেই, ও সত্যি চলে গেছে। কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারেন না তৈয়ব। তার বড় মেয়ে এভাবে চলে গেল? বিআই সাহেব, এটা কোনো কথা? কী শুনলাম এটা? মাহির বাবা আকরাম শিকদার এসে হাজির হন। বড় মেয়ে তো পালিয়ে গেছে, তাহলে এখন বিয়েটা কিভাবে হবে? আমাদের ছেলের সাথে এমন অসম্মানজনক কাজ আপনারা কী করে করতে পারলেন? মিসেস জান্নাতের কথা শুনে তৈয়ব উদ্দিন মাথা নুয়ে হাত জোর করে বলেন, আমাকে ক্ষমা করে দিন, কথা দিয়ে কথা রাখতে পারিনি। আজকে বিয়েটা হবে না, বিয়েটা হবে। হঠাৎ বরাত পুরুষালী গলা শুনে সকলে দরজার দিকে তাকালো। ট্রিনাও অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকায়। ধবধবে সাপেদ পাঞ্জাবি, তার ওপর হাফ হাতা গাঢ় নীল রঙের কোটি, গায়ে দাঁড়িয়ে তার স্বপ্নের পুরুষ মেজর শিকদার। ট্রিনা তাকাতেই দুজনের চোখোচোখি হয়। রনক শান্ত গলায় বলে, ট্রিনা উইল বি মাই ব্রাইড, আই উইল মেরি হার। রনকের কথা শুনে সকলে বিস্ময় নিয়ে তাকায়। ট্রিনা মনে হলো লোকটার কথা বোমার মতো বিস্ফোরণ হয়েছে। সকলের চাউনি কেমন অদ্ভুতভাবে বদলে গেছে। কোনো রকম ভনিতা ছাড়া রনক বলে, হুট করে এমন সিদ্ধান্ত নেওয়াতে আমাকে সকলে ক্ষমা করবেন। আঙ্কেল, আপনাদের আপত্তি নেই তো? লোকটা এত সাবলীনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। তৈয়ব উদ্দিন জবাব দেন, ট্রিনা তো তোমার চেয়ে অনেকটা ছোট বাবা, ও কি সংসার সামলাতে পারবে? রনক ট্রিনার দিকে তাকিয়ে বলে, এতটাও ছোট নয় সে, তারপরও আমি ওর সাথে কথা বলে নেব। আপনারা রাজি থাকলে তারপর ওর মতামত নেওয়া হবে। আপনারা রাজি না থাকলে এ কথা এখানেই শেষ। তৈয়ব উদ্দিন স্ত্রীর দিকে তাকান, তাদের চোখে মুখে সংকোচ স্পষ্ট। তিন্নির সাথে বিয়ের বিষয়ে আপত্তি করেননি তারা। দুজনের বয়সের ফারাক ছিল 10 বছরের, কিন্তু তিনার বিষয়ে তারা ভাবতে পারছেন না। রনক মিসেস জান্নাতকে বলে, মম কিছু বলো। মিসেস জান্নাত বলেন, রনক যদি বিয়েটা করে তাহলে আমাদেরও আপত্তি নেই, তবু বিয়েটা হোক। শবনম বেগম চোখের ইশারায় স্বামীকে অভয় দেন, ঠিক আছে, তবে তিনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদেরও আপত্তি নেই। মেয়ের বাবা রাজি হতেই রনক বলে, তাহলে আমি কি ট্রিনার সাথে একা তো 5 মিনিট কথা বলতে পারি? শবনম বেগম বলেন, অবশ্যই, ভেতরে আসো, আমরা বেরিয়ে যাচ্ছি। শবনম বেগম স্বামীকে ইশারা করেন, তিনি প্রথমে বেরিয়ে যান। এরপর একে একে সকলের রুমটা ফাঁকা করে দেয়। ট্রিনা সরে খাটের সাথে লেগে দাঁড়ায়। রনক ভেতরে প্রবেশ করে দরজায় সিটকিনি আটকে দেয়। বাড়ির মুরব্বীরা বসার ঘরে চিন্তিত হয়ে বসে আছে। এদিকটায় কেউ নেই। নাবিলা পা টিপে টিপে এসে দরজার সামনে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে দরজার কান লাগায়। ট্রিনা অনুভব করে তার হাত পা কাঁপছে, সেই সাথে ভীষণ নার্ভাস লাগছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, ওনার একাংশ মুঠোবন্দি করে রেখেছে। ইতিমধ্যে তা ঘামে ভিজে উঠেছে।
বুকের ভেতর টিম টিম করছে। এভাবে কখনোই লোকটার সাথে একান্ত কথা হয়নি। মায়ের সাথে থাকা অবস্থায় যতবার দেখা হয়েছে ততবার শুধু সে হেসে জিজ্ঞেস করেছে, ভালো আছো? পড়াশোনা কেমন চলে? এইটুকু অবধি ছিল তার প্রশ্নের গণ্ডি। আজ তার সাথে বিয়ে হবে আর কিছু ভাবতে পারছে না সে। রৌনক দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চায়। আমি যদি আরেকটু কাছে এসে কথা বলি তাহলে কি তুমি বিরক্তি হবা? ট্রিনা স্বরের বেগে মাথা নাড়িয়ে জবাব দেয় না। বসুন। খাটের দিকে ইশারা করে। রৌনক এগিয়ে এসে খাটের একপাশে বসে। তুমিও বসো। ডোন্ট বি নার্ভাস, আম এ জেন্টেলম্যান। কথাটা শুনে ট্রিনা লজ্জা পেল। নিঃশব্দে দুহাত দূরে খাটে বসে সে। মন মস্তিষ্কে টিনার ঝড় বইছে। এরই মাঝে স্বাভাবিক গলায় রৌনক প্রশ্ন করে, ভালো আছো? পড়াশোনা কেমন চলছে? জি ভালো। ট্রিনার দৃষ্টি মেঝেতে। রৌনক রুমের এদিকে ওইদিকে তাকাচ্ছে। এটা তোমার রুম? না আপু। আচ্ছা সুন্দর। দুটো প্রশ্ন করব, তুমি এক শব্দে উত্তর দিবা কেমন? প্রশ্নের কথা শুনে ট্রিনা আরও নার্ভাস হয়ে গেল। আজকে মনে হচ্ছে সে স্বাভাবিক সময়ের তুলনায় একটু বেশি নার্ভাস হচ্ছে। জি বলেন। তুমি কি কাউকে ভালোবাসো? ট্রিনার গলার কাছে হ্যাঁ এসে আটকে যায়। সে কি করে বলবে যে আমার সামনে বসা লোকটাকে ভালোবাসি? রৌনক বোধ হয় কিছু বুঝলো। আচ্ছা জাস্ট বলো যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। আমাকে বিয়ে করতে তোমার আপত্তি আছে? ট্রিনা ঠোঁট ভিজিয়ে ধীরে বলে, আপত্তি নেই। কথাটা শেষ হতে রুমে অদ্ভুত নীরবতা নামে। রৌনক আর কোনো প্রশ্ন করে না। কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকে। কি ভাবছে বোঝা গেল না। নাবিলা অত্যাধিক চেষ্টা করে রুমের ভেতর কথা শুনতে পাচ্ছে না। এরা এত আস্তে কথা কেন বলছে? লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শোনা বদ অভ্যাস। পুরুষালী গলায় পেয়ে নাবিলা জমে যায়। ধরা পড়া চোরের মতো দরজা থেকে সরে সোজা হয়ে দাঁড়ায়। কাসুমাসু হয়ে বলে, আর এমনটা করব? কথাটা বলতে বলতে চোখ তুলে অপরিচিত এক ছেলেকে দেখে কথা থামায়। পাঞ্জাবি পায়জামা পরা, চোখে আবার রোদ চশমা তার। এই রাতের বেলায় ঘরের মধ্যে কে রোদ চশমা পরে? ছেলেটাকে নাবিলার কাছে শ্যাবলা মনে হলো। নিরোহী কণ্ঠ হুট করে গর্জে ওঠে। আঙুলুসি এক কদম এগিয়ে শাসায়, আপনি কি? আমি কি করছি এতে আপনার মাথা ব্যথা দেখাতে হবে না। জানতো এখান থেকে। শুধু শুধু ভয় পেলাম। ছেলেটার হাতে থাকা ফোন স্ক্রল করে বলে, আপনার একটা সুন্দর ছবি আমার কাছে আছে। আই হোপ ইউ উইল লাইক ইট। ছেলেটা কয়েক কদম এগিয়ে এসে ফোনটা নাবিলার সামনে ধরে। স্ক্রিনে দরজার কান পেতে রাখা নিজের ছবি দেখে নাবিলা ভড়কে যায়। বদ ছেলেটা তার ছবি কখন তুললো? সে ফোনটা নিতে নিলে ছেলেটা হাত সরিয়ে ফেলে। রকুসকে ছেলেটা বলে, আমার সাথে নো চালাকি। জিজ্ঞেস করছিলেন না আমি কে? ওই যে বর মশাই, সে আমার আপন ব্রাদার হয়। ছেলেটার পরিচয় পেয়ে নাবিলা মনে মনে ইন্নালিল্লাহ পড়ে। বরের এমন বজ্জাত ভাই আছে জানতো না সে। জানবেই বা কিভাবে? গত রাতে বাসায় এক প্রকার যুদ্ধ করে হলুদে এসেছিল। বরের বাড়ির কারোর সাথে আলাপ নেই। এমনকি তৃণার বান্ধবী মাহির সাথে হাই হ্যালো কলার সময় হয়নি তার। সে এসেছে বিয়েতে নিজের মতো এনজয় করতে। জোরপূর্বক হেসে বলে, আরে আপনাকে তো চিনতেই পারিনি। সরি ভাইয়া। এবার তো চিনছেন। চালাকি না করে আমার কথা শুনলে কাউকে কিচ্ছুটি বলবো না। বাই দা ওয়ে আম রাহি ইউ। নাবিলা দাঁতে দাঁত চেপে বলে। নাবিলা নাম শুনে রাহি মুখটা কুঁচকে ফেলে। নামটা আপনার মতোই পুরনো আমলে, ভীষণ ব্যাকডেটেড। এমন নাম এখন আর চলে না। সে যাই হোক, আমার খুব তৃষ্ণা পেয়েছে। কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে? নামের বদনাম শুনে নাবিলা ইতিমধ্যে চটে গেছে। ছবির কারণে মুখ বন্ধ রেখেছে। ওই তো ডাইনিংয়ে যান না, সেখানে লোক আছে। রাহি এক আঙ্গুল দিয়ে রোদ চশমাটা চোখ থেকে হালকা নাকের ডগায় নামিয়ে বলে, মিস নাবিলা, আমি চাই আপনি যত্ন করে আমার জন্য কোল্ড ড্রিঙ্কস আনুন। 2 কিউব আইস দিবেন অবশ্যই, নইলে। সে ফোনের দিকে ইশারা করে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে নাবিলা পা বাড়ায়। রাগে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। এই বদমাশকে একটা শিক্ষা সে দেবে। রাহি তাকে অনুসরণ করে পিছন পিছন যায়। বিয়ে বাড়িতে এমন মুরগি ধরতে পেরে
পৈশাচিক আনন্দ হচ্ছে তার। মেয়েটাকে হেব্বি নাচাবে। রৌনক খাট থেকে উঠে দাঁড়ায়, টিনার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, থ্যাংক ইউ, সঠিক সিদ্ধান্ত নিয়েছো। কথাটা বলে সে মুচকি হাসে। টিনা তার দিকে তাকাতেই হাসিটা চোখে পড়ে। দরজা খুলে রৌনক বেরিয়ে যায়। টিনা দুই হাতের মাঝে নিজের মুখ চেপে ধরে। মিনিট খানেক বাদে মাহি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। আমি তো ভাবতেই পারছি না তুই আমার ভাবি হবি। মাহির উচ্ছ্বসিত কণ্ঠ শুনে ত্রিনা তাকে দূরে ঠেলে দেয়। তখন কি জানি বলছিলি? মাহি আবারও তাকে জড়িয়ে ধরে বলে, আরে তখন তো বুঝিনি তোকে ভাইয়া বিয়ে করবে। বুঝলে তো হাঙ্গামা করতাম না। সরি পাখি, হয়েছে, আর ঢং করতে হবে না। এরই মধ্যে রুমে লাবিলা সহ আরও কাজিনরা ঢুকে। পিছন পিছন শবনম বেগম আসেন। একটা শপিং ব্যাগ লাবিলার হাতে দিয়ে বলে, ওই শাড়িটা পরিয়ে সাজিয়ে দে, আমি আমার গয়না আনছি। লাবিলা ব্যাগ থেকে শাড়ি বের করে বলে, এটা কই পেলেন? ওরা এনেছিল তন্নির জন্য, কিন্তু তন্নি নিজের পছন্দ করে কেনা শাড়ি পরেছিল। মাহি ত্রিনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, শাড়িটা আমার বেস্টুর নসিবে আসছিল। ত্রিনাকে তৈরি করিয়ে বিছানায় বসানো হয়। তাকে পরানো হয়েছে লাল টুকটুকে রঙের শাড়ি। সেই শাড়ির আঁচল দিয়েই ঘোমটাটা দেওয়া হয়েছে। তাকে ঘিরে বসে আছে মেয়েরা। তার ডান পাশে মাহি বসা। সে তার হাত শক্ত করে জড়িয়ে রেখেছে। মাহি এই বিয়েতে এত খুশি হবে ভাবেনি সে। নাবিলা একটু ব্যাগ এসে ত্রিনার বাম পাশে বসা তানিয়াকে সরিয়ে বসে পড়ে। বসার ঘর থেকে কাজের গলা পাওয়া যায়। সে মেয়ের বিস্তারিত কথ্য লিখছে। কিছুক্ষণ পর সে খাতা হাতে রুমের ভেতর প্রবেশ করে। তার সাথে তমাল এবং তৈয়ব উদ্দিনও রয়েছে। শবনম বেগম এসে এক পাশে দাঁড়ান। পেছন পেছন রাহি আর তার বাবা আকরাম শিকদার এসে উপস্থিত হয়। ট্রেনার সামনে রেজিস্টারের খাতা এবং কলম দেওয়া হয়। ডান পাশে ইংরেজিতে রনকের সই। কাজে তাকে বাম পাশে আঙুল রেখে সই করতে বলে। সে কয়েক সেকেন্ড স্থির থাকে, ঘরে হারিয়ে যায়। মাহি তার বাহুতে চিমটি দেয়। হুঁশ ফিরতেই সই করে স্তব্ধ বাংলাতে নিজের নাম মাহজাবিন ত্রিনা লিখে। কাজী খাতাটা নিয়ে চলে যেতেই তৈয়বউদ্দিন মেয়ের মাথায় হাত বুলিয়ে যান। কিছুক্ষণ বাদে মোনাজাত ধরা হয়। মোনাজাত শেষ হতেই মেয়েগুলো টিনাকে রেখে বসার ঘরের দিকে যায়। একটু পরেই খাওয়ার পর চোখ শুরু হয়। শবনম বেগম এক প্লেট পোলাও মাংস এসে মেয়ের মুখে তুলে দেয়। কোনো মতে কয়েক লোকমা সে গিলে। সারাদিন না খাওয়াতে তেমন খেতে পারে না। বিয়েটা কিভাবে কি হলো পুরোটা ঘটনা টিনার মস্তিষ্কে এখনো জায়গা করে নিতে পারেনি। সময় পেরিয়ে বেশ রাত হয়ে গেছে। টিনা এখন নিজের রুমে এসেছে। কাপড় চোপড় একে একে বের করছে। কি কি ঘটেছে সবটা এখনো স্বপ্ন লাগছে। মনে হচ্ছে ঘুম ভাঙলে স্বপ্নটা ভেঙে যাবে। সব কিছু স্বপ্ন নাকি সত্যি তা যাচাই করতে নিজের বাহুতে চিমটি কাটে। আউস বাহু ডলতে ডলতে চিন্তা করে, তার মানে এটা স্বপ্ন না, সত্যি সত্যি কয়েক মুহূর্ত আগেই তার বিয়ে সম্পূর্ণ হয়েছে, তাও তার পছন্দের পুরুষের সঙ্গে। মনের ভেতরটা কেমন যেন লাফালাফি করছে। বুকের ভেতর আনন্দের ঢেউ, অথচ বাইরে সে একদম স্থির, এক বিন্দুও নড়ে না। যতটা সম্ভব মুখটা স্বাভাবিক রেখে নিজের জিনিসপত্র গুছিয়ে লাগেজে ভরতে থাকে। খালাতো বোন তানিয়া তাকে সাহায্য করছে। নাবিলাকে কয়েকবার ডাকা হয়েছে, কিন্তু সে নিজের ছবি তুলতে ব্যস্ত। এখন আর সাহায্য লাগবে না, তুই যা, আমি বাকিটা করে নেব। তানিয়া মাথা নেড়ে বেরিয়ে যায়। দরজাটা বন্ধ হতেই টিনা দু হাত দিয়ে মুখ চেপে ধরে। খুশিতে চিৎকার করতে ইচ্ছে করছে দেবের পাগলু গানটা ফুল ভলিউমে ছেড়ে দিয়ে ঘরের মাঝখানে নাচতে, কিন্তু সে চুপ করে থাকে, কারণ মনের ভেতর ভয় হানা দিয়েছে। রৌনক কি তাকে মেনে নিয়েছে, নাকি জেদের বশে বিয়েটা করেছে? প্রশ্নটা মস্তিষ্কে হানা দিতে হাত পা বরফের ন্যায় শীতল হয়ে আসে। দরজায় কারো ঠকঠক শুনে চমকে ঘুরে তাকায় সে। টিনা, দরজা খোল। মায়ের গলা পেতে দ্রুত দরজা খুলে শবনম বেগম রুমে ঢুকে লাগেজ দেখে নেন। পিছন পিছন তমালও আসে। কিরে পুস্কু, সব নিয়েছিস তো, নাকি জিনিস নেওয়ার বেহানায় আবার ফেরত আসবি? তামালের কথায় রাগ হলেও টিনা চুপ রইল। তার সে 2 বছরের ছোট হলেও ছেলেটা তাকে তুই তরকারি করে। এটা নিয়ে রাজ্যের ঝগড়া করাও
বিশেষ লাভ হয়নি। তমাল শুধু তিন্নিকে ভয় পায়, তাকে এক বিন্দুও ডরায় না। এই তুই চুপ থাক, বাইরে গিয়ে তোর বাবাকে ডাক দে। মায়ের ধমকও মুখ কালো করে তমাল বেরিয়ে যায়। শবনব বেগম বলেন, যা হয়ে গেছে তা ভাগ্যের লিখন। আমরা তো জলদি তোকে বিয়ে দিতে চাইনি, কিন্তু কিভাবে কী যে হলো সেটা বুঝতে পারছি না। সে যাই হোক, আমরা বিশ্বাস ওই বাড়িতে তুই ভালো থাকবি। তবে হ্যাঁ, ও বাড়িতে গিয়ে সকলের কথা মেনে চলবি, স্বামীকে সম্মান করবি, সে যা বলবে তাই শুনবি, কারোর সাথে বেয়াদবি করবি না একদম। শাশুড়ি যদি বলে বৌমা সূর্য পশ্চিমে উঠে, তুইও বলবি জি ঠিক বলেছেন। বুঝছিস? মায়ের কথা শুনে ট্রিনার হাসি পেল। হাসলে এক্ষুনি সপাট করে মা চর বসাবে, তাই ঠোঁট চেপে বিজ্ঞের ন্যায় সে মাথা নাড়ে। এরই মাঝে তৈয়ব উদ্দিন এসে হাজির হন। বাবাকে দেখে ট্রিনা এগিয়ে জড়িয়ে ধরে। তোর চোখ টলমল করে ওঠে। এক ফোঁটা দুই ফোঁটা করে বেয়ে ইতিমধ্যে অশ্রু বর্ষণ হচ্ছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তৈয়ব উদ্দিন বলেন, কখনো কারো মুখের উপর জবাব দেবা না আম্মা, নিজের খেয়াল রাখবা, আর কখনো কোনো সমস্যা হলে আমাকে সবার আগে কল দিবা। বিয়ে হলেও তোমার বাবা চিরকাল তোমার পাশে থাকবে। আজ তুমি বিয়েটা করে আমার সম্মান বাঁচিয়েছো। বাবা হিসেবে তোমার মতো মেয়ে পেয়ে আমি গর্বিত। বাবার কথা ট্রিনার কর্ণে পৌঁছেছে কিনা তা বোঝা গেল না। সে অজরে কেঁদে চলেছে। কয়েক মুহূর্ত পূর্বে বিয়ে হওয়াতে কত খুশি ছিল সে, অথচ এখন ইচ্ছে করছে না নিজের পরিবার ছেড়ে যেতে। শবনম বেগমেরও চোখে ছলছল করছে। মেয়ের পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। ট্রিনা, হয়েছে তোর। মাহির গলা পেয়ে বাবা মেয়ে একে অপরকে ছেড়ে সরে দাঁড়ায়। মাহি অপ্রস্তুত হয়ে যায়। ট্রিনা চোখ মুছতে শুরু করে। সরি বিরক্ত করার জন্য, আসলে মা পাঠালো। বলল অনেক রাত হয়েছে, এখন ফিরতে হবে। মাহির কথার পিঠে শবনম বেগম কোনো মতে চোখ মুছে বললেন, হ্যাঁ হয়ে গেছে, তোমরা নামো, ওকে নিয়ে আসছি। মাহি মাথা নাড়িয়ে যেতে নেয়। এরই মাঝে রিশান এসে হাজির হয়। চল এখন বাড়িতে ফিরবো। তোর কথায় পাত্তা না দিয়ে রিশান এসে টিনার হাতের আঙুল নিজের ছোট্ট হাতের মাঝে মুঠো বন্দি করে নেয়। টিনা, যাবা না? চলো। রিশানের কথা শুনে ট্রিনা হেসে দেয়। মাহি বলে, রিশান, ট্রিনা এখন তোমার মাম্মি হয়। মাম্মিকে কেউ নাম ধরে ডাকে। মাহি, তুই যা এখান থেকে, আমি ট্রিনা ডাকবো। বেশ, আবার আসছিস আমার কাছে চকলেট চাইতে? রিশান তার কথায় পাত্তা দিল না। সে ট্রিনার ভেজা চোখের দিকে তাকিয়ে আছে। মাহি যেতেই শবনম বেগম তাড়া দেন, ট্রিনা চল। মায়ের কথা মতো বের হয় সে। দরজায় দাঁড়িয়ে শেষবার নিজের রুমটা দেখে নেয়। শ্বাস ফেলে রিশানের হাত ধরে ফ্ল্যাট থেকে বের হয়। গাড়িতে ওঠার পূর্বে ট্রিনার প্রচণ্ড কান্না পেল। মাকে জড়িয়ে আর এক দফা কাঁদে সে। তমালকে দেখা গেল না। ছেলেটা বাড়ির ভেতর থেকে বের হয়নি। একা একা চোখের জল মুছে নেয় সে। বরের গাড়ির পেছনের গাড়ি ড্রাইভিং সিট থেকে ওকে মেরে রাই বলে, সিস্টার ইন লো, এখন কান্নাকাটি করে এনার্জি নষ্ট করবেন না। মম বলেছে আগামীকাল আবার বাপের বাড়ি আসবেন। রাহের কথা শুনে ট্রিনা কান্না থামায়। ছেলেটা হঠাৎ মুখ খুলে সকলকে অপ্রস্তুত করে দেয়। মাই তার পাশের সিটেই বসা, হাত মুঠো করে বাহুতে কিল বসায়। মাথাটা আবারও গাড়ির ভেতরে ঢোকায়। গাড়িতে উঠে জানালার কাজ নামিয়ে সকলের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে টিনা। যতক্ষণ অবধি সকলকে দেখা যায় চোখ ছড়ায় না। পানি খাবা? রনকের গলা পেয়ে ট্রিনা তাকায়। লোকটা কেমন সাবলীনভাবে তার দিকে তাকিয়ে আছে, পানির বোতল হাতে। ট্রিনা মাথা নাড়িয়ে না সূচক জবাব দেয়। রনক বোতলটা রেখে আবার জিজ্ঞেস করে, টিস্যু লাগবে? আবারও ট্রিনা মাথা নাড়ায়। লোকটা কি বুঝলো কে জানে। পিছন থেকে টিস্যুর বক্সটা তুলে সামনের দিকে বলল, নাও। কাঁদতে কাঁদতে সর্দি বের হলে রিশান হাসবে। রনকের কথা শুনে রিশান কিলকিল করে হেসে দেয়। ড্যাডি, তুমি এত ফানি, বলে আবারও সে হাসতে শুরু করে। মুচকি হেসে রনক বলে, দেখলে তো, সর্দির কথা শুনেই কেমন হাসছে, একদম বাপের কার্বন কপি। টিনা টিস্যু নিয়ে চোখ মুছে নেয়। বাড়ি দাঁড়াতে অবস্থিত শিকদার ভিলা পৌঁছতে বেশ রাত হয়। ঘড়িতে তখন রাত 12টা বেজে 20 মিনিট। ইতিমধ্যে গাড়িগুলো শিকদার বাড়িতে পৌঁছেছে। বড়রা নেমে ভেতরে চলে গেছে। টিনা স্থির হয়ে বসা। গাড়ি থেকে প্রথমে রনক নামে, তার সাথে চোখ ডলতে ডলতে রিশানও নামে। টিনা গাড়ির দরজা খুলে বের হতে নিলে রিশান তাকে থামায়। রাই ছুটে গিয়ে
সার্ভেন্টদের ডাক দিলে তারা দুটো ডালা নিয়ে হাজির হয়। টিনা বুঝতে পারছে না কি হচ্ছে। রনক দরজা খুলে দিলে ডালা থেকে ফুল নিয়ে রাহি তার গায়ে ছেটাতে শুরু করে। রাহি এক হাতে ভিডিও করছে সবটা। রনক কিছু গোলাপের পাপড়ি নিয়ে ছেলের হাতে দেয়। রিশান আনন্দের সহিত গোলাপের পাপড়িগুলো টিনার গায়ে ছুঁড়ে সে হাসি মুখে হাত বাড়িয়ে রিশানকে কাছে টেনে গালে চুমু দেয়। বাড়িতে প্রবেশের পূর্বে এত বড় সারপ্রাইজ পাবে ভাবেনি সে। রাহিকে কোনোই দিয়ে গোতা দিলে সে রিশানকে কোলে তুলে নেয়। চাচ্ছু তো চলো আমরা ভেতরে যাই। মাহিও তাদের সাথে চলে যায়। টিনা গাড়ি থেকে বের হতে নিলে রনক তার দিকে হাত বাড়িয়ে দেয়। এক মুহূর্ত থমকে যায় সে। বাড়িয়ে রাখা হাতের দিকে তাকায়। সে দ্বিধা নিয়ে নিজের হাতটা রনকের হাতের ওপর রাখে। আঙুলের স্পর্শ মাত্রই রনকের হাত শক্ত হয়, তবে টান দেয় না। টিনা ধীরে গাড়ি থেকে নামতে থাকে। নামার সময় তার আঁচলের একপাশে হালকা করে পিছলে যায়। রনক অন্য হাত দিয়ে নিঃশব্দে সেটা ঠিক করে দেয়। চোখ তুলে টিনা লোকটার মুখের দিক দৃষ্টি রাখে। রনক ঠোঁটের বাঁশ ভেঙে হাসি দেয়। এই হাসিতে কিছু ছিল, জানে না মেয়েটা। তবে আবারও ঘায়েল হলো সে। গল্প মেজর শিকদার। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন। ধন্যবাদ।